তাই বলতে পারি আমরা যে বাহুর মতো দেখা যায় তার নাম দাল, তার নাম দাল। আর জাল হলো ডালের উপরে এক ফোঁটা। তাহলে বাহুর মতো দেখলেই আমরা বুঝতে পারবো যে এটি হলো দাল, আর উপরে ডালের উপরে এক ফোঁটা তা হলো জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন শিক্ষার হাতেখড়ি এই প্রোগ্রামের প্রথম পর্বে আজকে আরবি 29টি হরফের পরিচয় সম্পর্কে আমরা জানব। ধারাবাহিকভাবে জানার ক্ষেত্রে আমরা চেষ্টা করব প্রতিটি হরফ আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার্য কোনো কোনো জিনিস, উপাদান বা উপকরণের সাথে সাদৃশ্যপূর্ণ, সেটার সাথে সম্পৃক্ত করে আমরা এই অক্ষর বা হরফগুলোকে মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। যারা অক্ষর বা হরফ সম্পর্কে ধারণা রাখি বা চিনি, তারা তো চিনি, যাদের কিছু 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 হরফে কিছু সমস্যা রয়েছে বা সঠিক উচ্চারণ হয় না, তারাও এই হরফ পরিচয় আজকের এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করতে পারে। আমরা জানি আরবি হরফ 29টি। আমরা যদি ধারাবাহিকভাবে হরফগুলোর উচ্চারণ করতে চাই তাহলে আমরা শুরু করতে পারি এভাবে: আলিফ, 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 বা, বা, অর্থাৎ আলিফ, আলিফ এমন একটি হরফ এবং তার সাথে আরেকটি হরফ রয়েছে হামজা। এই দুটি হরফ মূলত তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। হামজা, হামজা, আলিফ, আলিফ। বাদ বাকি যে 27টি হরফ, এগুলো একটু সময় নিয়ে দীর্ঘ করে উচ্চারণ করতে হয়। যেমন বা, তা, ফা, জিম, হা। তো এই হরফগুলো সঠিক উচ্চারণ প্রকৃতপক্ষে কেমন এবং কোন হরফটি হালকাভাবে, কোনটি দৃঢ়ভাবে উচ্চারণ করতে হবে, সেগুলো আমরা ধারাবাহিক আলোচনার মধ্যে নিয়ে আসবো। তো আমরা প্রথমেই একবার এই 29টি হরফ এর নামগুলো আমরা উচ্চারণ করছি। আলিফ, বা, তা, ফা, জিম, হা, খ, দাল, রাল, র, জা, সিন, শিন, صاد ضاد طاء ظاء عين ضين فاء قاف كاف لام ميم نون واو হা, হামজা, ইয়া। তো আমরা 29টি হরফ উচ্চারণ করলাম।
এখন আমরা খেয়াল রাখবো যে হরফগুলোর উপরে বা নিচে যে ফোঁটা রয়েছে এগুলোকে বলা হয় আরবিতে নুক্তা। কোন হরফে কয়টি নুক্তা বা উপরে বা নিচে কোথায় রয়েছে নুক্তা, এগুলো আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো আমরা দেখছি যে আলিফ এমন একটি হরফ যার কোনো নুক্তা নেই। বা এর নিচে নোক্তা, তায়ের উপরে 2 নোক্তা, সায়ের উপরে 3 নোক্তা, জিমের পেটে নোক্তা, হায়ে নোক্তা নেই, খয়ের উপরে নোক্তা, দালের নোক্তা নেই, জালের উপরে 1 নোক্তা, র নোক্তা ছাড়া, সা নোক্তাওয়ালা 1 নোক্তা উপরে, সিন নোক্তা নেই, শিনের উপরে 3 নোক্তা, সদে নুক্তা নেই, বদে উপরে 1 নুক্তা, তয়ে নুক্তা নেই, রয়ের উপরে 1 নুক্তা, আইনে নুক্তা নেই, গইনের উপরে 1 নুক্তা, হায়ের উপরে 1 নুক্তা, কফের উপরে 2 নুক্তা, কাফে নুক্তা নেই, লাম নুক্তা ছাড়া, মিম নুক্তা ছাড়া, নুনের উপরে বা উপরের দিকে মাঝখানে 1 নুক্তা, ওয়াও, হা, হামজা এগুলোতে নুক্তা নেই। ইয়া কখনো এভাবে আমরা বাংলায় 6-এর মতো দেখলেই বুঝতে পারবো যে এটা ইয়া, অথবা কখনো নিচে 2 নুক্তাওয়ালা হরফ দেখলেই আমরা বুঝে নিব যে এটি হলো ইয়া, কারণ 2 নুক্তার নিচে আর অন্য কোনো হরফই নেই। তো আমরা নুক্তাগুলো বুঝলাম। এখন আমরা জানবো, মনে রাখার জন্য আমরা আমাদের ব্যবহারিক জীবনে বিভিন্ন বস্তু বা উপকরণের সাথে মিল রেখে এই হরফগুলোকে মনে রাখার চেষ্টা করব। যেমন আলিফ, আলিফ হলো কলমের মতো। এখানে আমরা যদি ছন্দ দিয়ে বলতে চাই তাহলে বলতে পারি যে কলমের মতো দেখা যায় আলিফ তার নাম, আলিফ তার নাম। আবার এই আলিফের শব্দের শুরুতে থাকলে একরকম তার আকৃতি হতে পারে, আবার শব্দের মাঝে হলে একরকম, আবার শেষে হলে আরেক রকম হতে পারে। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব পর্যায়ক্রমে। তো আমরা আজকে শুধুমাত্র প্রতিটি হরফ কোন উপকরণ বা আমাদের ব্যবহার্য বস্তুর সাথে মিলে সেটির সাথে সম্পৃক্ত করেই আমরা আজকের আলোচনাকে শেষ করব। যেমন আমরা যদি লাম দেখি, যে এটি হলো লাম। এই লাম হলো বড়শির মতো দেখা যায়। আমরা যে বড়শি দিয়ে মাছ ধরা হয় সুতো কল লাগিয়ে, তো এই কল বা এই বড়শিতে, বড়শির সাথে লামের মিল রয়েছে, তাই বড়শির মতো দেখা যায়, লাম তার নাম, আমরা এভাবে বলতে পারি। এরপরে মিম, মিম হলো লাঠির মতো দেখা যায়, অর্থাৎ লাঠি কিন্তু তার ডান দিক দিয়ে মাথাটা পেঁচানো, অর্থাৎ একজন বৃদ্ধ বা বৃদ্ধার হাতে যে লাঠি থাকে, যে লাঠির উপর ভর দিয়ে চলে, সোজা একটি লাঠির মাথায় আসলে ভাঁজ করা কিছু থাকে যাতে তার ধরতে সুবিধা হয় বা গ্রিপ করতে সুবিধা হয়, তাই এটি হলো লাঠির মতো দেখা যায়, মিম তার নাম, আমরা বলতে পারি। এরপরে নুন, নুন আমরা বলেছি যে নুনের উপরে 1 নোক্তা বা উপরে মাঝের দিকে 1 নোক্তা, তাই আমরা বলতে পারি যে চাঁদের মতো দেখা যায়, উপরে 1 ফোঁটা, তার নাম নুন, তার নাম নুন। তাহলে আমরা জানলাম যে চাঁদের মতো দেখা যায়, উপরে 1 ফোঁটা, তার নাম নুন। আচ্ছা, এরপরে বা, আমরা যদি খেয়াল করি যে বা এমন হরফ, বা, তা এবং সা, এগুলো মনে হয় যেন নৌকার
উপরে যে তায়ের উপরে দুটি নুক্তা বা ফোঁটা, ছায়ের উপরে 3টি ফোঁটা, মানে নৌকার উপরে 3টি ফোঁটা ছা, আর বায়ের নিচে একটি ফোঁটা, এটা হলো বা। তাহলে আমরা বলতে পারি যে নৌকার মতো দেখা যায়, নিচে এক ফোঁটা, বা তার নাম, বা তার নাম। নৌকার মতো দেখা যায়, নিচে এক ফোঁটা, বা তার নাম, বা তার নাম। এরপরে নৌকার মতো দেখা যায়, উপরে 2 ফোঁটা, তা তার নাম, তা তার নাম। বা নৌকার মতো দেখা যায়, উপরে 2 ফোঁটা, তার নাম তা, তার নাম তা। নৌকার মতো দেখা যায়, উপরে 3 ফোঁটা, তার নাম ছা, তার নাম ছা। এভাবে আমরা আমাদের নিত্য ব্যবহার্য বস্তুর সাথে মিল রেখে এই হরফগুলো মনে রাখার চেষ্টা করব। এবং আমরা আজকে যেমন একবার করে বলে যাব, আমরা আগামী পর্বে এটি আমরা বুঝতেছি কিনা আপনারা আমাদের ভিডিওর কমেন্টে জানাবেন, এবং কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে অবশ্যই তা বিস্তারিতভাবে আমাদের সামনে প্রশ্ন আকারে তুলে ধরবেন। আমরা ইনশাল্লাহ পরের ভিডিওগুলোতে সেগুলো আপনাদের সামনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সুস্পষ্টভাবে। এরপরে আমরা দেখি র এমন একটি হরফ যা দেখতে কাস্তের মতো। ফসল কাটার যে কাস্তে বা কাঁচি বলা হয় অনেক জায়গায়, কোনো কোনো এলাকায় কায়দা বলা হয়। যাই হোক, এই কাস্তে বা কাঁচির মতো দেখা যায়, তার নাম র। কাঁচির মতো দেখা যায় বা কাস্তের মতো দেখা যায়, তার নাম র। আর ঝা হলো রয়ের উপরে একটি ফোঁটা, অর্থাৎ এই যে কাস্তের মতো দেখা গেলে সেটি হলো র, আর তার উপরে যদি একটি ফোঁটা থাকে তাহলেই সেটি হলো ঝা। রয়ের উপরে এক ফোঁটা, তার নাম ঝা। এরপরে ওয়াও। ওয়াও হলো, এটাও কাস্তে বা কাচির মতো দেখা যায়, কিন্তু তার উপরের মাথাটি মোড়ানো। তাহলে আমরা বলতে পারি ছন্দের মতো করে যে কাচির মতো দেখা যায় বা কাস্তের মতো দেখা যায়, উপর মাথা মোড়ানো, তার নাম ওয়াও, তার নাম ওয়াও। এরপরে ইয়া। ইয়া হলো বাংলা ছয়ের মতো দেখতে, তাই আমরা বলতে পারি যে ছয়ের মতো দেখা যায়, তার নাম ইয়া। আবার অনেক সময় শুধু নিচে 2 নোক্তা দেখলেই আমরা ইয়া বলতে পারি, তাই আমরা বলতে পারি যে যদি 6 না থাকে, একটি আলের নিচে 2টি ফোঁটা থাকলে তার নাম ইয়া, তার নাম ইয়া। তাহলে ইয়া 6-এর মতো হতে পারে, অথবা নিচে 2 ফোঁটা থাকলেই, পাশাপাশি 2টি নোক্তা থাকলেই আমরা বুঝতে পারি ও বলতে পারি যে এটি হলো ইয়া। এরপরে হা। হা হলো আম পাড়া কোটার মতো দেখা যায়, তার নাম হা। আমরা সাধারণত দেখি যে একটি লম্বা লাঠি মাথায় একটু কোকড়ানো থাকে, যা দিয়ে টান মেরে আম বা এই ধরনের ফল পাড়ানো যায়, বা ডাল পাতা পাড়ানো যায়। তাই আমরা মনে রাখার খাতিরে বলতে পারি, এই যে এই ভাঁজটিকে আমরা এই আম পাড়ার কোটার মতো মনে করতে পারি। তারপরে এই ডান দিকে এটা বাঁকা হয়ে গেছে। তো এতটুকু দেখলেই, কারণ অনেক সময় শব্দের মাঝখানে এই নিচের এই অংশটা থাকবে না, শুধুমাত্র এই উপরের এই অংশটুকু দেখেই আমাদেরকে বুঝতে হবে যে এটি হলো হা। তাই এটি হলো এই হরফ চেনার মূল অংশ। এই অংশটুকু, উপরের অংশটুকু দেখেই আমরা চিনতে পারি যে এটি হলো হা। আমরা বলতে পারি যে আম পাড়া কোটার মতো দেখা যায়, তার নাম হা, তার নাম হা। এরপরে জিম।
তাহলে হায়ের মতোই দেখতে, শুধু একটি ফোঁটা রয়েছে তার নিচে, এই আমপাড়া ফোঁটার জাস্ট নিচেই একটি ফোঁটা, তার নাম জিম। তাহলে আমরা বলতে পারি হায়ের নিচে এক ফোঁটা, তার নাম জিম, তার নাম জিম। এরপরে খ। খ এই জিমের মতোই বা হায়ের মতোই দেখতে, শুধু এর বিশেষত্ব হলো যে এর উপরে একটি ফোঁটা রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে আমপাড়া ফোঁটার মতো দেখা যায়, তা যদি হা হয়, আর হায়ের উপরে এক ফোঁটা, তার নাম খ। আমরা ছন্দ করে যদি বলতে চাই তাহলে বলতে পারি যে হায়ের উপর এক ফোঁটা, তার নাম খ, তার নাম খ। এরপর আমরা আরেকটি হা, যেটাকে হায়ে হাওয়াস বলা হয়। তো আমরা এর আগে যে হা দেখলাম সেটিকে বলা হয় বড় হা, আর এটি হলো ছোট হা, ক্ষেত্রে বলা হয় গোল হা। তো এই হা হলো এই যে এটি হা, এর উপরে পেশ দেওয়া রয়েছে। তাহলে এই হা বিভিন্ন ধরনের হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে হা একটি শব্দের শুরুতে থাকলে এরকম হতে পারে, শব্দের মাঝখানে এরকম বা এরকম হতে পারে, এবং একটি শব্দের শেষের দিকে যদি যুক্ত হয় হা, তাহলে এরকম হতে পারে। হা বিভিন্ন ধরনের হতে পারে। আমরা এটা নিয়ে প্রতিটি হরফ শুরুতে, শব্দের শুরুতে, মাঝখানে বা শেষে কিরূপ তার আকৃতি হতে পারে, এই প্রতিটি হরফের ব্যাপারে আমরা আলাদা আলাদা ভাবে উল্লেখ করব। তো এখন আমরা শুধুমাত্র এই হা চেনার জন্য, মূলত এটি হলো যদি কোনো কিছুর সাথে যুক্ত না থাকে, তার বামে ডানে কোনো হরফের সাথেই, তাহলে মূলত হাটি হয় এরকম। এই হা ডাবের মতো দেখা যায়। তাহলে আমরা বলতে পারি যে ডাবের মতো দেখা যায় প্রথমে হলে পানের মতো, মধ্যে হলে জিলাপি অথবা পাখির ঠোঁটের মতো, শেষে হলে জাতির মতো। তার নাম হা, তার নাম হা। আমরা মনে রাখার চেষ্টা করব, কারণ হা 4 ধরনের হতে পারে, ছোট হা 4 ধরনের হতে পারে। এরপর আমরা দাল আমরা খেয়াল করি যে এই বাহুর মতো, তাই বলতে পারি আমরা যে বাহুর মতো দেখা যায়, তার নাম দাল, তার নাম দাল। আর জাল হলো ডালের উপরে এক ফোঁটা। তাহলে বাহুর মতো দেখলেই আমরা বুঝতে পারবো যে এটি হলো ডাল, আর উপরে ডালের উপরে এক ফোঁটা, তা হলো জাল। তাহলে ডালের উপরে এক ফোঁটা, তার নাম জাল, তার নাম জাল। এরপর সিন 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 আমরা যদি খেয়াল করি, 3 আলে 3টি আল, এই যে একটি আল, তারপরে আরেকটি আল, তারপরে আরেকটি আল, 3 আলে, তারপরে একটি বড় বক্র রেখা। কিন্তু মূলত এই 3 আল দেখে আমাদেরকে চিনতে হবে যে এটি সিন, কারণ শব্দের শুরুতে বা মাঝখানে সাধারণত এই 3 আল দেখেই বুঝতে হবে যে সিন। কিন্তু যদি শব্দের শেষে সিন থাকে, তখন এই পুরো সিনটি আমরা দেখতে পাবো। তাই আমরা বলতে পারি যে 3 আলে নাই ফোঁটা, তার নাম সিন, তার নাম সিন। এবং অনুরূপ ভাবেই শিন শুধুমাত্র ওই 3 আল বিশিষ্ট সিনের উপরে 3টি ফোঁটা বা নুক্তা থাকলেই তাকে বলা হবে শিন। তাই আমরা বলতে পারি যে সিনের উপরে 3 ফোঁটা, তার নাম শিন, তার নাম শিন।
এরপরে ফা। ফা হলো গোল মাথার উপরে, এই যে গোল মাথা, গোল মাথার উপরে এক ফোঁটা, উপরে এক ফোঁটা যদি থাকে তার নাম ফা। তাহলে আমরা যদি এই গোল মাথা দেখি, এই অংশটুকু যদি না দেখি, শুধু এই গোল মাথা এবং তার উপরে একটি ফোঁটা দেখলেই আমরা বুঝতে পারবো যে এটি হলো ফা। আমরা বলতে পারি যে গোল মাথার উপরে একটি ফোঁটা, তার নাম ফা, তার নাম ফা। এরপরে কফ। এই গোল মাথার উপরে দুইটি ফোঁটা থাকলে হবে ক। এই অংশ যদি নাও থাকে, শুধু এই গোল মাথা যদি আমরা দেখতে পাই, গোল মাথার উপরে দুইটি ফোঁটা থাকলেই আমরা বুঝতে পারবো যে সেটি হলো কফ। তাহলে আমরা বলতে পারি যে গোল মাথার উপরে দুইটি ফোঁটা, তার নাম কফ, তার নাম কফ। আর এটি বলা হয় বড় ক। এর উচ্চারণ একটু শক্ত করে করতে হয়, এবং যদি আমরা বলি যে কফ জবর ক, কিন্তু কাফ হলো ছোট কাফ বলা হয় একে। কাফ জবর যদি আমরা দিই তাহলে হবে কফ জবর কা, কফ জবর ক, কাফ জবর কা। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে নৌকার মতোই দেখতে, কিন্তু বামে ডানে সমান উচ্চতা বিশিষ্ট নয়, বরং ডান দিকে একটু মাথাটি বাড়ানো থাকে, এবং এর মাঝে এই নৌকার উপরে কোনো ফোঁটা নয়, বরং আমরা যদি খেয়াল করি যে ইংলিশে এস এর মতো, ইংরেজি যে অ্যালফাবেট এস রয়েছে, সেই এস এর মতো এটি বক্র রেখা এখানে থাকে। এটা দেখেই বোঝা যায় যে এটি হলো কা। যেমন এখানে আমরা দেখছি যে এটি হলো কাপ, আবার এটাও কাপ, কিন্তু এখানে নৌকার মতো নেই, কিন্তু এই যে বক্র মাঝখানে যে বক্র রেখাটি ছিল এস এর মতো, এই বক্র রেখাটি শব্দের শুরুতে যখন এই কাপ ব্যবহার হবে, তখন এটিকে বলা যাবে যে এই বক্ররেখা দেখেই আমরা বলতে পারবো যে এটি হলো কাপ। তাহলে আমরা মূলত বলতে পারি যে নৌকার মতো দেখা যায়, ডান মাথা উঁচু, মাঝখানে পেঁচানো, তার নাম কাফ, তার নাম কাফ। আর যদি নৌকা না থাকে, বকের গলার মতো দেখা যায়, তার নাম কাফ, তার নাম কাফ। যাই হোক, আমরা কারো যদি বুঝতে অসুবিধা হয়, আমরা ধীরে ধীরে, আসলে একদিনই সবাই সব বুঝে যাবে বিষয়টি না, আমরা দেখতে দেখতে পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যাব। আমরা ইনশাল্লাহ যদি হরফের উপরে 2-3টি ক্লাস আমরা পরিচালনা করি, তাহলেই আশা করা যায়, এবং যদি আমরা অধ্যয়ন করি, তাহলেই আমরা এই হরফ পরিচয় আমাদের সুসম্পন্ন করা সম্ভব হবে 3টি পর্বের মাধ্যমে। এরপরে সদ। সদ আমরা দেখতে পাচ্ছি যে এই, তাহলে কলসির গলা রশির মতো দেখা যায়, তার নাম সদ, তার নাম সদ। এখানে এই যে কলসিতে আমরা দেখি যে যদি দড়ি বাঁধা হয় কলসিতে, তাহলে সেই দড়িটা এভাবে ফাঁস দেওয়ার মতো হয়। এই ফাঁস দেওয়া অংশটা, এটাকে শুধু হরফের বিভিন্ন শব্দের বিভিন্ন সময়ে এই সদ হরফটা শুধু এই মাথাটুকু দেখেই আমাদেরকে বুঝে নিতে হবে যে এটি হলো সদ। তাই মূলত এটি হলো এই সদের পরিচয়, যে কলসির গলার রশির মতো দেখা যায়, তার নাম সদ, তার নাম সদ। আমরা জদ কে সহজেই চিনতে পারি, যেহেতু আমরা সদকে চিনতে পেরেছি। সদের উপরে এক ফোঁটা, তার নাম দ। এরপরে ত। ত তালের পাখার মতো দেখা যায়, ত তার নাম। তালের পাখা আমরা দেখেছি, কিন্তু পাখাটা যদি তার
যে ধরার যে অংশটি সেটি যদি উপরের দিকে করে পাখার মূল অংশটি যদি নিচে করা হয় তাহলে যেরূপ হবে ত হরফটি তার সাথেই সদৃশ্যপূর্ণ। তাই আমরা বলতে পারি যে তালের পাখার মতো দেখা যায়, তার নাম ত, তার নাম ত। এরপরে জ, জ, তাহলে আমরা বলতে পারি যে তয়ের উপরে এক ফোঁটা, তার নাম গ, তার নাম জ। এরপরে হামজা, হামজা আমরা যদি খেয়াল করি আমাদের বাংলায় আমরা 2 যেভাবে লিখি সংখ্যায়, হামজা হলো ঠিক তার উল্টো, 2 এর ঠিক উল্টো। তাহলে আমরা বলতে পারি যে 2 এর মতো দেখা যায় হামজা তার নাম, হামজা তার নাম। কিন্তু আসলে 2 এর মতো দেখা যায় না, বরং 2 এর বিপরীত দেখা যায়। 2 এর মতো বা 2 এর বিপরীত মতো দেখা যায় হামজা তার নাম, হামজা তার নাম। পরে আইন, এই যে হামজার যে মাথাটি 2 এর বিপরীত, এই মাথা যদি হামজায় এই মাথা থেকে নিচের দিকে সোজা চলে গেছে, কিন্তু এই আইনের ক্ষেত্রে এই হামজার মাথা নিচের দিকে এসে আবার ডান দিকে রাউন্ড হয়েছে, বক্র হয়েছে। তাই আমরা হামজার নিচের দিকটা বাড়ানো, না হয় মাথা চ্যাপ্টা, যেমন এই যে মাঝখানে যদি থাকে এই মাথা চ্যাপ্টা থাকবে, বা শেষে যদি থাকে আইন হরফের তাহলে মাথা চ্যাপ্টা থাকবে। আবার আইনের যে এই যে বক্র, ডান দিকে বক্র রেখা, সেটি দেখে বোঝা যাবে যে এটি হলো আইন। যাই হোক, আমরা বুঝতে পারলাম যে হামজার নিচের দিকটা বাড়ানো, না হয় মাথা চ্যাপ্টা, তার নাম আইন, তার নাম আইন। পরে গইন হলো আইনের উপরে এক ফোঁটা, তার নাম গইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে হামজার নিচের দিকটা বাড়ানো অথবা মাথা চ্যাপ্টা, সেই ক্ষেত্রে এটা ছিল আইন। কিন্তু যদি উপরে একটি ফোঁটা থেকে আইনের উপর, তাহলে সেটি হবে গইন। যাই হোক, আমরা এই হরফগুলো আমরা চিনলাম। ইনশাআল্লাহ আমরা আরো ভালোভাবে চিনতে পারবো যদি আমরা এই অধ্যবসায় করি। এবং আপনারা যারা চিনতে পারছেন না, তারা বা অসুবিধা হচ্ছে, তারাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কোন বিষয়টি বুঝতে অসুবিধা হচ্ছে। আমরা পরের ভিডিওতে সেই বিষয়টি আপনাদের সামনে আরো সহজে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন পড়ার জন্য, আমাদের যে কুরআন শিক্ষার হাতেখড়ি প্রোগ্রাম, এই প্রোগ্রামটাকে কবুল করুন। আমরা যারা কুরআন পড়তে পারি না, তাদেরকে আল্লাহ তাআলা কুরআন পড়ার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা যারা কুরআন পড়তে পারি তারা যেন অর্থ বুঝে এবং আমাদের জীবনে সকলেই মুসলিম মাত্রই যেন এই কুরআন অধ্যয়ন, গবেষণা এবং তদানুযায়ী আমল করে আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারি, আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ যেন লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।